কলকাতায় পুরো ভোটের জমজমাট প্রচার। গোয়া সফরে মমতা অভিষেক, তৃণমূলের গৃহলক্ষ্মী প্রকল্পের প্রতিশ্রুতি ঘিরে তরজা। মঙ্গলবার থেকে সিঙ্গুরে ধর্ণা শুরু করতে চলেছে বিজেপি। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন আসুন শুরুতেই প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রাহুল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়, রয়েছেন অসীম সরকার এবং বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে আসুন আপনাদের দেখায় যে কলকাতা পুরসভার প্রচারের শেষ রবিবার ছিল আজ। আর সেই সুযোগে শাসক থেকে শুরু করে বিরোধী প্রত্যেকে একে অপরের দিকে শানিত আক্রমণ শানিয়েছেন। দেখুন, পর্যাপ্ত সময় দেওয়া হয়নি যাতে বিরোধীরা প্রচার না করতে পারে। নির্বাচন কমিশন কার্যত প্রায় রাজ্য সরকারের কথা অনুযায়ী চলছে। বিরোধীরা সেইভাবে মানুষের সমর্থনও পাচ্ছে না, আর সেই জন্য উৎসাহ নেই। আগামী 5 বছর ধরে কার দখলে থাকবে ছোট লালবাড়ি? সামনে রবিবার তারই অগ্নি পরীক্ষা। আর তার ঠিক এক সপ্তাহ আগে শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলল ডান বাম সব পক্ষ। জনসমর্থন আদায়ে কেউ প্রচার করলেন হুটখোলা গাড়িতে, কেউ মিছিলে। একে অপরকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন শাসক ও বিরোধী দলের হেভিওয়েট নেতারা। কলকাতা পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতের সমর্থনে এদিন পথে নামেন শুভেন্দু অধিকারী। জোড়াসাঁকোয় জনসংযোগের মাঝে রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন তিনি। পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, প্রচুর বিধিনিষেধ করা হয়েছে যাতে বিরোধীরা প্রচার না করতে পারে। যাদবপুর, বিজয়গড়, বাঘাযতীন এলাকায় বাম প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে কমিশনের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব হন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে কার্যত প্রায় রাজ্য সরকারের কথা অনুযায়ী চলছে, কিন্তু মানুষ অপেক্ষায় আছে তার স্বাধীন মত অনুযায়ী ভোট দেওয়ার। তাহলে অবশ্যই তৃণমূলের কপালে দুঃখ আছে, বিজেপির কপালে তো দুঃখ আছে বটেই। তবে এইসব অভিযোগকে কোনো আমলই দিচ্ছে না তৃণমূল। এদিন উল্টোডাঙ্গা 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিন্দ্য কিশোর রাউতের সমর্থনে হুটখোলা গাড়িতে প্রচারের ফাঁকে বিরোধীদের জবাব দেন ফিরহাদ হাকিম। এবার হয়তো ইলেকশনটা বিরোধী শূন্য হয়ে যাবে। বিরোধীরা সেইভাবে মানুষের সমর্থনও পাচ্ছে না, আর সেই জন্য উৎসাহ নেই, রাস্তাতেও নামছে না। এই প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতির দাবি, পুরো ভোটেও তৃণমূল জোর জুলুম করবে। জনগণ বিজেপির সাথে আছে, জনগণ বিজেপিকে ভোট দেবে। রবিবাসরীয় প্রচারে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। তৃণমূল এত ভোটে জয়ী হয়েছে, কিন্তু পুরো ভোটের সময় ওরা আবার লোককে আতঙ্কিত করছে, সন্ত্রাস তৈরি করছে। সামান্য একটু ব্যাঙের পেচ্ছাপের মতো বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। নিকাশি ব্যবস্থাটাকে তারা প্রকৃতপক্ষে পরিকল্পনা করে ধ্বংস করেছেন। তবে শাসক দলের দাবি, মানুষ তাদের সঙ্গে রয়েছে, প্রতিটি ওয়ার্ডেই জয় নিশ্চিত। যে কোনো লড়াই কঠিন হোক সহজ হোক, আমাদের লড়তে হবে। 144টা ওয়ার্ডেই আমরা জিতব। বেহালা জোকায় দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। অনুকূলতা আছে, কিন্তু যেভাবে ভোট হয় এখানে ভয়ের পরিবেশ তৈরি করা হয়, লোককে বেরোতে দেওয়া হয় না, তাতে হয়তো ঠিকমতো রিফ্লেকশন হবে না। আমরা জিতবো, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা, মানুষের ম্যান্ডেট, সেটার উপর কোনো কথা হয় না। কলকাতা পুরসভায় 19শে ডিসেম্বর ভোট গ্রহণ, ফল জানা যাবে 21 তারিখ। হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অসীম সরকারকে দিয়ে আলোচনা শুরু করব। অসীম দা, প্রচারের জন্য সময় পাওয়া যাচ্ছে না, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, এই যে একগুচ্ছ অভিযোগ বিরোধীদের তরফে তোলা হচ্ছে, শাসক দলের বক্তব্য এগুলো হচ্ছে এক একটা অ্যালিবাই। আসলে ফলাফল কি হবে সেটা বিরোধীরাও ভালো মতন জানে, আর তাই সেই ফলাফলের জন্য একটা জুৎসই কারণ তৈরি করতে চাইছে বিরোধীরা, সেই জন্য এই প্রচার, শাসক দলের দাবি। দেখুন, রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে নির্বাচনগুলো হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি, এবং আপনাদের মনে আছে বোধহয় উপাধ্যায়কে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছিল একটিমাত্র কারণে, যে সল্টলেকে যে ভয়ঙ্করভাবে রিগিং হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি ভোট গণনা পিছিয়ে দিয়ে গোটা ব্যাপারটা পর্যবেক্ষণের জন্য রেখেছিলেন। রাতারাতি সেখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল উপাধ্যায়কে। ঠিক সেই জন্যেই আমরা বলছি, যদি এইখানেতে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশ দিয়ে করেন,
তাহলে সেখানে কিন্তু কিন্তু তৃণমূলের জনগণের একেবারে শীর্ষ নেতৃত্বের তরফে এই আশ্বাসও দেওয়া হচ্ছে অসীমদা যে বিরোধীরা একটা অভিযোগ করার সুযোগ পাবে না এই কলকাতা পুরো ভোটে। অভিযোগ করে যদি প্রতিকার না হয়, অভিযোগ করে লাভটা কি? যেখানে রাজা নিজেই তার সিদ্ধান্ত ঘোষণা করে দিচ্ছেন, তিনি আগে থেকে ঠিক করে দিচ্ছেন এখানে কে কোথায় কি করবে না করবে, যেখানে কলকাতা আজকে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছে, হ্যাঁ, যেখানে কলকাতার পথে ঘাটে আপনি আজকে অর্থাৎ হাঁটুন আজও জল, সেই 2015 জমে 2018 যে একেবারে হিংসা দীর্ণ ভোটের সাক্ষী থেকেছে রাজ্যবাসী, বারে বারে কিন্তু বিরোধীরা সেই প্রসঙ্গ সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে শাসক দলকে। রাহুল চক্রবর্তী। না অ্যাকচুয়ালি বলার যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে, কেন্দ্রীয় বাহিনীর মানে তত্ত্বাবধানে এত বড় বিধানসভা নির্বাচন হলো, কেন্দ্রীয় নির্বাচন কমিটি এত বড় নির্বাচন করালেন, আমাদের অনেক অভিযোগ সত্ত্বেও নির্বাচন হলো, মানুষ ম্যান্ডেট দিলেন, তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করলো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় দাঁড়িয়ে বিজেপি মুখ থুবড়ে, এখানে দাঁড়িয়ে বিজেপিকে পুরো মানে রীতিমতো মানে পর্যদস্ত করা হলো। আজকে দাঁড়িয়ে মানুষের রায় আসা সম্ভব হয়েছে। একটা কথা একটু আগে যেটা শুভেন্দুবাবু বললেন, আমি একদম একমত। আমিও চাই মানুষ রায় দিক, আমরাও চাই মানুষ দিক, মানুষ রিফ্লেকশন হোক না, আমরা কি কাজ করেছি কি কাজ করিনি, কতটা উন্নয়ন হয়েছে, কলকাতায় দাঁড়িয়ে সে খতিয়ান দিয়ে রাত কাবার হয়ে যাবে, আমরাও চাই মানুষ সেই জবাব দিক। এবং আজকে একটা মিনিট শেষ করিনি, এবং আজকের দিনে দাঁড়িয়ে যারা এত কথা বলছে, ত্রিপুরায় দাঁড়িয়ে যেভাবে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতেছে, ত্রিপুরায় দাঁড়িয়ে যারা রক্তের হোলি খেলেছে, যারা ত্রিপুরায় দাঁড়িয়ে কার্যত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, তারা বেশ অসীম সরকার। রাহুল, আমি তুমি করেই বলি যে তোমার সঙ্গে বহু দিনের পরিচয়। রাহুল, আপনার কথা বলুন না। ঘটনা হচ্ছে যে কলকাতার বুকে তুমি কলকাতার উপান্তে থাকো, আমি কলকাতার আরেক উপান্তে থাকি। আমরা দুজনে দেখতে পাচ্ছি কি আমরা দুজনে কি চাইছি, দুটো দল বা অন্যান্য সব দল আমরা চাই একটা সুন্দর কলকাতা। সেই সুন্দর কলকাতা করতে গিয়ে দেখছি আমরা ইলেকট্রিফাইড হয়ে মারা যাচ্ছি। কেন আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কেন আজকে ইলেকট্রিফাইড হয়ে মারা যাচ্ছি? অসুবিধা কোনো বিক্ষিপ্ত ঘটনা না, বিক্ষিপ্ত ঘটনা নয়। বেশ, আমি সরাসরি বিধানসভা ভোটের দিকে নজর ঘোরাবো। বিধানসভা ভোট, গোয়ার বিধানসভা ভোট বছর ঘুরলে আপনারা জানেন গোয়া বিধানসভা নির্বাচন, এবং তার জন্য গতকালই তৃণমূলের তরফে গৃহলক্ষ্মী প্রকল্পের কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং সেই গৃহলক্ষ্মী প্রকল্প নিয়ে আজও তরজায় জড়িয়েছে কংগ্রেস এবং তৃণমূল। দেখুন, বছর ঘুরলেই গোয়ার বিধানসভা ভোট। আরব সাগরের পারের ছোট্ট রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল। মহিলা ভোটারদের টার্গেট করে শনিবার গোয়ায় ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে গোয়ায় গৃহলক্ষ্মী কার্ড প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। ওই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে 5,000 টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছে ঘাসফুল শিবির। 3 দিনের সফরে রবিবার গোয়া পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে তৃণমূলের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ পি চিদম্বরম। পরিসংখ্যান তুলে ধরে গোয়া কংগ্রেসের পর্যবেক্ষক বুঝিয়ে দেন ঋণে জর্জরিত গোয়ার বিজেপি সরকার। তৃণমূলের আশ্বাসকে তীব্র কটাক্ষ করে পরপর টুইটে চিদম্বরম লেখেন, 2020 মার্চ পর্যন্ত গোয়ার ঋণের বোঝা স্বল্প 23,473 কোটি টাকা। ঈশ্বর গোয়ার মঙ্গল করুন, গোয়াকে রক্ষা করুন ঈশ্বর। পরের টুইটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর খোঁচা, এই অঙ্কের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্য। 3.5 লক্ষ গৃহকর্ত্রীকে মাসে 5,000 টাকা দিতে মাসে 175 কোটি অর্থাৎ বছরে 2,100 কোটি টাকা প্রয়োজন। কংগ্রেস সাংসদের তীব্র কটাক্ষের জবাব দিতে দেরি করেনি তৃণমূল। সাধারণ মানুষের হাতে নগদের যোগানের যুক্তি দিয়ে গোয়ায় দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাংসদ মহুয়া মৈত্র পাল্টা টুইটে লেখেন, মাননীয় চিদম্বরম, গোয়ার 3.5 লক্ষ পরিবারকে 5,000 টাকা রাজ্যের মোট বাজেটের 6 থেকে 8% সমান, যা বাস্তবায়িত করা সম্ভব। কোভিড পরবর্তীকালে মানুষের হাতে নগদ টাকার যোগান সুস্থ অর্থনীতির লক্ষণ। পি চিদম্বরমের টুইটকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে সিপিএম, কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। জেতার কোনো চান্স নেই, দেওয়ার প্রশ্ন নেই। 5 লাখ বলুন না, কে চাইছে আপনাকে? গাছই লাগাননি, কপি কততে বিক্রি হবে তার হিসাব হচ্ছে। এটা মমতা ব্যানার্জি পারে না, কেউ পারে না। চিদম্বরম কটাক্ষ করেছেন, উনি বুঝতে পারছেন যে এটা একটা বেঠিক কথা বলছে শুধু ভোটের জন্য। ফেরেববাজি, স্রেফ ফেরেববাজি। আসল কথা, সবাই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোয়ায় কংগ্রেস বিজেপি তাদের পরাজয় নিশ্চিত দেখেই তারা এই ধরনের মন্তব্য করছে। গোয়ায় ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের জন্য 30% সংরক্ষণের আশ্বাস দিয়েছে কংগ্রেস।
গৃহলক্ষ্মী প্রকল্প নিয়ে বিরোধীদের আক্রমণের মধ্যে 1.5 মাসের মধ্যে দ্বিতীয়বার গোয়া সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে তার সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এবার প্রথমবার এসেছেন মান্ডবীর পারে। তৃণমূল সূত্রে খবর, সোমবার দুপুর 2টোয় স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। 2 দিনে করবেন 3টি জনসভা। বড় রাজ্যে যাওয়ার সাহস নেই, যেখানে 20টা 25টা 30টা, পাশের রাজ্য উড়িষ্যা, ওদিকে ঝাড়খণ্ড, এদিকে বিহার, সেখানে কিন্তু নেই। আমরা চেষ্টা করছি যে বিজেপি বিরোধী যে শক্তি, তার প্রধান শক্তি আমরা হতে পারি কিনা। রাতারাতি সাফল্য পাবে এটা তো আমরা ঘোষণা করি না, আবার পেতেও পারি। অন্য কেউ তো কোনো চেষ্টাই করছে না বিজেপির বিরুদ্ধে লড়া। গোয়া বিধানসভা নির্বাচন হতে মেরে কেটে 2 মাস বাকি। এরই মাঝে দ্বিতীয় দফা সফরে গোয়ায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এনসিপির বিধায়ক আলেমাও চার্চিল সহ একাধিক হেভিওয়েট। দীপক ঘোষ, আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। বিশ্বনাথদা, অনেকে এই প্রতিশ্রুতির মধ্যে একটা প্রবণতাও খুঁজে পাচ্ছেন। তাদের যেটা বক্তব্য যে একটা সরকারি অনুদান নির্ভরতা তৈরির একটা প্রবণতা দেখা যাচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছে যে তার মধ্যে যে প্রলোভন দেখিয়ে ভোট কেনার রাজনীতি, এই প্রবণতাও কিন্তু শাসক দল তৈরি করছে বলে বিরোধীদের অভিযোগ। দেখো, একটা জিনিস বলি যে পশ্চিমবাংলা 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ কিন্তু গ্রহণ করেনি। কারণ মনে হয়েছে যে প্রতিশ্রুতির জন্য প্রতিশ্রুতি, আদতেও সেগুলো কার্যকারী করার মতন জায়গায় বিজেপি ছিল না। ফলে ভোটাররা কিন্তু, পশ্চিমবাংলার ভোটাররা কিন্তু রিজেক্ট করেছিল বিজেপির প্রতিশ্রুতিগুলোকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে হঠাৎ করে গোয়াতে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো আদতেও গোয়ার মানুষ মানবে কিনা সেটা তো আগামী দিন অবশ্যই বলবে। পশ্চিমবাংলার মানুষ কিন্তু মানেনি। একই সাথে এটা ইলেকশন কমিশনের কাছে এখন চ্যালেঞ্জিং, এটাকে তুমি প্রলোভন বলবে বা ভোটের আগে ঘুষ দেওয়া বলবে, মানে এটাকে কিভাবে দেখবে তুমি? মানে ইলেকশন কমিশনকে কিন্তু বুঝতে হবে যে এই যে রাজনৈতিক দলগুলো ঢালাও ভোটের আগে বলছে 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 7,000 টাকা দিব, এগুলো কি প্রলোভন? এগুলো কি ভোট কেনার উদ্যোগ? যদি তাই হয়, ইলেকশন কমিশনকে কিন্তু এই প্রবণতা থেকে ভোটারদেরকে রক্ষা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে বিরত করতে হবে। রাহুল চক্রবর্তী, খুব সংক্ষেপে, বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ মানতে হবে, বুঝতে হবে যে দেখুন, মানে গুড গভর্নেন্স মানে হচ্ছে যেটা রামরাজ্য বলি। রামরাজ্য কি বলি? আজকে রামরাজ্যের নাম করে যারা রাবণ রাজ্যে পরিণত করেছে কেন্দ্রীয় সরকারকে, তাদের কথা আলাদা। কিন্তু আজকে দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আছে, তারা চাইছে একটা প্ল্যাটফর্ম। আমি অসীম সরকারের কাছে আসবো, বিরতিতে আমাদের যাওয়ার সময় হয়েছে, খুব দ্রুত ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আমি অসীম সরকারের কাছে আসবো। অসীমদা, মঙ্গলবার থেকে সিঙ্গুরে ধর্ণা অবস্থান শুরু করতে চলেছে বিজেপি, কৃষক স্বার্থে বলে দাবি তাদের। শাসক দলের বক্তব্য, এখান থেকেই বিজেপির দ্বিচারিতা একেবারে দিনের আলোর মতন সামনে চলে আসে। একদিকে কেন্দ্র সরকার 3টি কৃষি আইনের জন্য, যার বিরোধিতায় 1 বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চললো, বিরোধীদের দাবি 700 কৃষকের মৃত্যু হলো। সেখানে এই রাজ্যের বঙ্গ বিজেপি তারা নিজেদের কৃষক দরদি বলে দাবি করে মঙ্গলবার থেকে ধর্ণা অবস্থান শুরু করতে চলেছে। সুব্রজিৎ, এটা বলার আগে কি আমি একটু গোয়া নিয়ে কথা বলতে পারি কি? প্লিজ, সংক্ষেপে। গোয়া নিয়ে সংক্ষেপেই আমি বলছি যে একটা সময় আমাদের ছোটবেলায় আমরা শুনেছি যে দুনিয়ার মজদুর এক হও, সবাই এক হয়ে যাবে, ধনী দরিদ্রের কোনো পার্থক্য থাকবে না, সারা পৃথিবী জুড়ে সব মানুষ একই রকম রোজগার করবে। এই স্লোগানগুলো শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং বড় হয়ে দেখতে পাচ্ছি ধনী দরিদ্রের পার্থক্যটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। দুনিয়ার কোনো মজদুর এক হতে পারেননি। বেশ, ঠিক তেমনিভাবে হ্যাঁ, আজকে যদি কেউ গিয়ে বলেন যে আমি তোমাকে 5 লাখ টাকা করে দিনে দেব কি মাসে দেব, সেই স্লোগানটা আর এই স্লোগানটা, হ্যাঁ, কিন্তু আপনি ধনী দরিদ্রের পার্থক্য বলছেন। তৃণমূল তো বলছে কেন্দ্রের বিজেপি আর বাংলার বিজেপি কি আলাদা? তাদের কৃষকদের নিয়ে কেন্দ্রের স্ট্যান্ড আর বাংলার স্ট্যান্ড কি আলাদা? সেই কারণেই কি সিঙ্গুরে পরশু থেকে ধর্ণা? সিঙ্গুর নিয়ে কথা বলিনি। হ্যাঁ, আমি বলছি এই প্রসঙ্গটা তো সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি আসছি, আলাদা নয় তো। আমি আসছি।
নয়তো আলাদা শুভ্র, কি করে আলাদা হবে? রাহুল চক্রবর্তী। রাহুল, আমি আমি একটু বলে নিই প্রশ্ন, আলাদা নয়তো বলেই তো এই দ্বিচারিতা। আজকে যারা এতদিন ধরে একটা আন্দোলনে মুখ ফুরিয়ে পর্যন্ত দেখেনি, বারবার দাবি দেওয়া সত্ত্বেও তাদের কোন রকম ইন্টারভেন করেনি, 700 কৃষক মারা গেছে, বাংলায় দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে নতুন নাটকটা কেন? দ্বিচারিতা স্পষ্ট এদের কোনো স্ট্যান্ড নেই শুভ্র। এরা জানে না এরা কি বলছে, এরা জানে না কি করছে, শুধুমাত্র অসীমদা, দ্বিচারিতা স্পষ্ট, অসীমদা একদম সংক্ষেপে। স্পষ্ট দ্বিচারিতা এখানে। আমি এই প্রসঙ্গ আমি চাইছিলাম না রাহুলের কাছ থেকে আসতে, তাহলে আমি আবার রাহুলকে, এটা খুব অন্যায় হয়ে যাচ্ছে তবু প্রশ্ন করব, রাহুল কিন্তু এই দলেই ছিল, এই দলে এই যে তরজা সম্পর্কে যদি সীমাবদ্ধ থাকি, হ্যাঁ আপনারা তো সিঙ্গুর নিয়ে বিরোধিতা করেছেন এক সময়। সিঙ্গুর নিয়ে বিরোধিতা কেন করেছিলাম? আজকে সিঙ্গুর আপনারা ধর্ণা দিয়েছিলেন দিদিমণির মঞ্চে, আপনারা বলেছিলেন তখন দিদিমণির সাথে একসঙ্গে কথা। আজকে তো পুরো পাল্টে গেছে। আজকে দিদিমণির ভারতবর্ষ জুড়ে দাঁড়িয়ে আন্দোলন চলেছে। বিশ্বনাথ চক্রবর্তী কিছু বলতে চাইছেন। বিশ্বনাথ দা। না দেখো, তো কৃষকদের অসংখ্য সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে নিয়ে নিশ্চয়ই বিরোধী দল হিসেবে বিজেপি মানে আন্দোলন করতে পারে। যেমন সহায়ক মূল্য, ধানের সহায়ক মূল্য কৃষকরা বহু ক্ষেত্রে পাচ্ছে না, শুভেন্দু অধিকারীকে আন্দোলন করতে গেলে সেই নিয়ে আন্দোলন করতে হয়। কৃষি মান্ডি বা কৃষি বাজারগুলোর অবস্থা ভালো নয়, কৃষক বিশেষ করে সারের ভয়ঙ্কর ক্রাইসিস চলছে, কীটনাশক ঔষধের ভয়ঙ্কর ক্রাইসিস চলছে, মানে বাজারে যে ম্যাক্সিমাম প্রাইস তার থেকেও বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের, প্রায় তাই রব। ফলে সেইখান থেকে সেইগুলো নিয়ে আন্দোলন না করে পুরনো একটা ইস্যুকে কেন্দ্র করে, যেখানে কেন্দ্রীয় সরকারের একটা অবস্থান, রাজ্যের কেন্দ্রীয় সরকারের একরকম অবস্থান আর রাজ্য বিজেপির আরেক রকম অবস্থান, এটা আমার কাছে ভয়ঙ্কর বিস্ময়কর মনে হয়। কৃষকদের তো প্রচুর সমস্যা আছে শুভ্রজিৎ, সেই সমস্যাগুলোকে নিয়ে কেন বিরোধী দল ভূমিকা পালন করবে না? বিরোধীদের বক্তব্য কৃষক সমস্যা এ রাজ্যে ভয়ঙ্কর বিষয়। বেশ, আমি এবার শুধু এ রাজ্যের নয়, এই দেশের নয়, এই বিশ্বের কাছে যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর এবং উদ্বেগের, আমি সেই বিষয় নিয়ে একটা বিরতির পর আলোচনায় আসবো। ওমিক্রন অপেক্ষা, ছোট্ট একটা বিরতি, তারপরে যাই নিয়ে আলোচনায় আসছি।